গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে একটি প্রাচীন বটগাছ। তার বিশাল শিকড় মাটি ছুঁয়ে মাটির গভীরে প্রবেশ করেছে, আর ডালপালা ছড়িয়ে পড়েছে দূর দূরান্তে। দিনের আলো এটি যতই নিরীহ মনে হোক, সন্ধ্যা নামলেই এই গাছের চারপাশে এক অদ্ভুত গা ছমছমে পরিবেশ তৈরি হয়। গ্রামের লোকেরা বহু বছর ধরে বলে আসছে, রাতের বেলা এই গাছের কাছে গেলে নাকি একটি মহিলার আত্মা দেখা যায়। গাছের ডাল থেকে ঝুলে থাকা সেই মহিলার মুখে নাকি এক গভীর বেদনার ছাপ থাকে। অনেকে দাবি করে তারা তার কণ্ঠও শুনেছে, একটি মৃদু করুণ স্বর, যেন তার মুক্তি চাইছে। কিন্তু কেন? কে এই মহিলা? তার সাথে বটগাছের এই সম্পর্ক কী? আর সত্যি কি গাছের ডালে ঝুলে থাকে তার আত্মা, নাকি সবই কেবল মানুষের কল্পনা? চলুন এই রহস্যের গভীরে দেখা যাক। গ্রাম বাংলার ছোট্ট একটি গ্রাম, যেখানে আধুনিকতার ছোঁয়া এখনও পর্যন্ত পৌঁছায়নি। গ্রামের এক প্রান্তে একটি প্রাচীন বটগাছ দাঁড়িয়ে আছে। গাছটি এত বড় যে তার শিকড় মাটি ছুঁয়ে মাটির গভীরে প্রবেশ করেছে, আর তার বিশাল ডালপালা ছড়িয়ে পড়েছে চারপাশে। গাছটির বয়স কত তা কেউ জানে না। শোনা যায় গাছটি গ্রামের জন্ম থেকেই আছে, মানে জন্মের আগের থেকেই আছে। সন্ধ্যা নামলেই গ্রামের মানুষজন এই গাছের পাশে আশেপাশে আসতেই ভয় পায়। বিশেষ করে রাতের বেলায় কেউ এই গাছের কাছে আসে না। গ্রামের বয়স্করা বলে এই বট গাছের ডালে একটি মহিলার আত্মা ঘুরে বেড়ায়। সে একসময় জীবিত ছিল, কিন্তু তার জীবনে করুণ পরিণতি হয়েছিল এই গাছের সাথে। প্রায় 50 বছর আগে এই গ্রামের এক ধনী জমিদারের বাড়িতে সে কাজ করত। তার নাম ছিল রূপা। সে দেখতে শুনতে খুব সুন্দরী মেয়ে ছিল। তার রূপের জন্যই সে গ্রামের ছেলেদের নজরে এসে পড়েছিল। কিন্তু জমিদার বাবু তার প্রতি বিশেষ আকর্ষণ অনুভব করতেন। রূপা ছিল নম্র ও সৎ, কিন্তু জমিদার বাবুর এই আকাঙ্ক্ষা থেকে সে নিজেকে সরিয়ে রাখতে পারত না। একদিন জমিদার বাবুর ঘরে একটি চুরি হয়, আর সেই চুরির মিথ্যা অভিযোগ ওঠে রূপার বিরুদ্ধে। জমিদার বাবু ক্রোধে অন্ধ হয়ে রূপাকে শাস্তি দেওয়ার নির্দেশ দেন। জমিদার বাবুর আদেশে গ্রামের কিছু দুষ্টু লোক রূপাকে বট গাছের কাছে নিয়ে গিয়ে অত্যাচার করা হয়। গাছের ডালে ঝুলিয়ে তার উপর অত্যাচার করা হয়। রূপার চিৎকার বাতাসে মিলিয়ে যায়, আর তার নিষ্পাপ জীবন এই বট গাছের ডালেই শেষ হয়ে যায়। সেই দিন থেকে গ্রামের লোকেরা বলে রূপার আত্মা সেই বট গাছে বন্দী হয়ে আছে। সন্ধ্যার পর যখন গ্রামের পরিবেশ নীরব হয়ে যায়, তখন এই বট গাছের তলায় অদ্ভুত অস্বস্তিকর হাওয়ার অনুভূতি পাওয়া যায়। মানুষজন বলে গাছের শিকড়গুলো নড়ে চড়ে ওঠে, যেন সেগুলো জীবন্ত। কিছু লোক দাবি করে তারা রাতের বেলা একটি সাদা শাড়ি পরা মহিলাকে গাছের ডাল থেকে ঝুলতে দেখেছে। তার মুখে ছিল চরম বেদনার ছাপ। কয়েক বছর পর গ্রামের একজন যুবক নাম রাজু শহরে চাকরি করতে গিয়ে গ্রামে ফিরে আসে। সে এইসব ভূতের গল্পে বিশ্বাস করতো না। সে তার বন্ধুদের সাথে মজা করে বলতো, ভূত টুত বলে কিচ্ছু নেই ভাই, যদি সাহস থাকে রাতের বেলা গিয়ে দেখবে এ তো বট গাছে কেউ ঝুলে আছে কিনা। বন্ধুরা ভয় পেত, কিন্তু রাজু ঠিক করলো সে প্রমাণ করবে এই যে এসব গাঁজাখুরি গল্প ছাড়া কিছুই না। এক রাত, অমাবস্যার রাত, পুরোপুরি অন্ধকার। রাজু একা বট গাছের দিকে হাঁটতে শুরু করলো। তার হাতে ছিল একটি ছোট্ট টর্চ লাইট। বাতাস তখন একটু ভারী ছিল। গাছের ডালপালাগুলো ঝুঁকে পড়ছিল নিচের দিকে। বট গাছের কাছে পৌঁছেই রাজু চারপাশে তাকালো। প্রথমে সব কিছু স্বাভাবিক লাগছিল। গাছটি অনেক পুরনো, কিন্তু তাতে ভুতুড়ে কিছু নেই। তবে যখন সে গাছের নিচে দাঁড়িয়ে কিছুক্ষণ কাটালো, হঠাৎ করে সে অনুভব করলো যে বাতাসটা আরও ভারী হয়ে এসছে, যেন গাছের শিকড়গুলো তাকে ঘিরে ফেলছে। টর্চের আলো ধীরে ধীরে কমে আসছে, আর সেই সময় রাজু দূর থেকে কিছু একটা দেখতে পেল। গাছের ডালের উপর যেন একটা সাদা শাড়ি পরা মহিলা অবয়বে ঝুলছে। প্রথমে সে ভাবলো এটা তার চোখের ভুল, কিন্তু অবয়বটি আরও স্পষ্ট হতে লাগলো। মহিলার চুল এলোমেলোভাবে ঝুলে আছে, আর তার চোখ দুটো যেন সরাসরি রাজুর দিকে তাকিয়ে আছে। সেই মুহূর্তে রাজুর শরীরের মধ্যে এক অদ্ভুত ঠান্ডা অনুভূতি ছড়িয়ে পড়ল। মহিলার মুখে ছিল এক অদ্ভুত বিষণ্ণতার ছাপ। সে ধীরে ধীরে ডাল থেকে নামতে শুরু করলো, যেন বাতাসে ভেসে বেড়াচ্ছে। রাজু পেছনে ফিরতে গিয়েও পারল না, তার পা যেন মাটিতে আটকে গেছে। মহিলার হাত দুটো তার দিকে বাড়িয়ে আসছে। রাজু বুঝতে পারল সে বেঁচে ফিরতে পারবে না। তার কণ্ঠ শুকিয়ে গেছে, চিৎকার করতে পারছে না। হঠাৎ করে গাছের শিকড়গুলো যেন জীবন্ত হয়ে রাজুকে ঘিরে ধরল। মহিলার আত্মা রাজুর সামনে এসে দাঁড়ালো, আর তার কণ্ঠ ভেসে এলো, তুইও কি আমার মতোই প্রতারিত হবি? তোর জীবনও কি গাছের নিচে শেষ হবে? রাজু মন জুড়ে আতঙ্ক। সে বুঝতে পারল এই আত্মা কোনোভাবেই শান্ত হবে না। কিন্তু তার মনের ভেতর অন্য কিছু অনুভূতি হতে লাগলো। কেন এই আত্মা এত ব্যথিত? কেন এত প্রতিশোধ পরায়ণ? রাজু অনুভব করলো এই আত্মার মধ্যে শুধু ক্রোধ নেই, তার মধ্যে আছে এক অসীম বেদনা রয়েছে।
মহিলার আত্মা আরও কাছে এসে রাজুর কানে ফিসফিস করে বলল, আমার জীবন কেড়ে নেওয়া হয়েছিল অন্যায়ভাবে। আমি শান্তি চাই, প্রতিশোধ নয়। কেউ আমার সত্য জানতো না, আমার কষ্ট বুঝতো না। তুই আমার জন্য কিছু করতে পারবি? রাজুর ভয় একটু কমে আসলো। সে সাহস করে বলল, তুমি কি চাও? মহিলার চোখে জল ছলছল করে উঠল। সে বলল, আমার মৃত্যু ন্যায়সঙ্গত হয়নি। আমার নামে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছিল। আমি চাই গ্রামের সবাই জানুক যে আমি নির্দোষ ছিলাম। আমাকে মুক্তি দিতে পারবি? রাজু গভীরভাবে ভাবতে লাগলো। সে বুঝতে পারল মহিলার আত্মা সত্যিই মুক্তি পেতে চায়। সে প্রতিশ্রুতি দিল যে সে সত্যিটা সবার সামনে তুলে ধরবে। রাজু তার বন্ধুদের সাথে নিয়ে সেই পুরনো জমিদার বাড়িতে গিয়ে অনুসন্ধান শুরু করলো। অনেক পুরনো কাগজপত্র, অনেক ধুলোমলিন চিঠি, সব কিছু ঘেটে দেখা হলো এবং অবশেষে জানা গেল যে জমিদারের এই ঘনিষ্ঠ পরিচারকই আসল চোর ছিল, কিন্তু রূপার উপর দায় চাপানো হয়েছিল। রাজু গ্রামের মোড়লদের কাছে গিয়ে সমস্ত প্রমাণ নিয়ে উপস্থিত হলো। প্রথমে কেউই বিশ্বাস করতে চায়নি, কিন্তু প্রমাণ এতটাই শক্তিশালী ছিল যে তারা বাধ্য হলো মানতে। গ্রামের সবাই রূপার আত্মার প্রতি সম্মান দেখিয়ে তাকে মুক্তি দেওয়ার আয়োজন করলো। এক রাতে পূর্ণিমার আলোতে গ্রামের লোকেরা বটগাছের নিচে মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করলো রূপার আত্মার উদ্দেশ্যে। সবাই ক্ষমা চাইল। গাছটি থেকে অদ্ভুত এক স্নিগ্ধ বাতাস বইতে লাগলো। সবাই অনুভব করলো রূপার আত্মা মুক্তি পেয়েছে। সেই রাতের পর থেকে বটগাছের ভয়ঙ্কর ছিল না। গ্রামের মানুষজন রাতে সেই পথে হাঁটতে পারে আর গাছের ছায়ায় বসে গল্প করতে পারে। রাজু গ্রামের নায়ক হয়ে উঠল, কারণ সে গ্রামের পুরনো একটি ভুলকে সঠিক পথে আনতে সাহায্য করেছিল। তবে এখনও কেউ কেউ বলে অমাবস্যার রাতে যদি আপনি মন দিয়ে শোনেন, তাহলে বাতাসের উপর নরম গলার স্বর, একটি কৃতজ্ঞতার স্বর শুনতে পাবেন। ধন্যবাদ। আজকের কাহিনী এ পর্যন্তই।